বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট হার্ট অ্যাটাকে কারাগার থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা বলা হলেও আসলে সেটি ছিল ভারতের ইশারায় পরিকল্পিত খুন। সম্প্রতি একটি প্রতিবেদনে এমনটি উঠে এসেছে। জানা গেছে ভারতের গোয়েন্দা সংস্থা সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর ওই প্রতিবেদনে সাঈদীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদীকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেওয়া হয় তাহলে যে কোনো সময় শেখ হাসিনা সরকারকে বিপদে পড়তে হতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাঈদীকে মন থেকে ভালোবাসেন এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থনও। দীর্ঘদিন আটক থাকার সময় দেলোয়ার হোসেন সাঈদী তার জেল পার্টনার, খুনের মামলার আসামি মাসুদ ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দেয়া গোপন প্রতিবেদন এবং শেখ হাসিনাকে নিয়ে নানা কথা বলে গেছেন, যা এখন একটু একটু করে বেরিয়ে আসছে। সাঈদী যখন এ তথ্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে দিয়েছিলেন তখন সালাউদ্দিন কাদের চৌধুরী সাঈদীর কথায় শুধু বলেছিলেন, ঠিক বলেছেন ভাইজান, ইন্ডিয়ার চালে পড়েই শেখ হাসিনা ফাঁসির রায় দেয়া শুরু করেছে। উল্লেখ্য ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাঈদীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডাক্তার খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাঈদীকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে ইমরান এইচ সরকারের অনুসারী ডাক্তার মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডাক্তার এস এম মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাঈদী সাহেবের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সাঈদী ভক্তরা। এই ঘটনার ২ মাস পর ২০২৪ সালের ১ অক্টোবর দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও সাংবাদিকদের কাছে বলেছিলেন, কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার। দেলোয়ার হোসেন সাঈদীর কারাজীবনের কিছু স্মৃতিচারণ করে খেদমতকারীদের একজন সম্প্রতি নয়াদিগন্তকে বলেছেন, আমার দেখা মতে হুজুর ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন, কুরআন তেলাওয়াত করতেন, প্রতিদিন মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, জায়নামাজে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আর চোখের পানি ফেলতেন। ফজরের নামাজ আদায় করেই তিনি ঘুমাতে যেতেন। কারা কর্তৃপক্ষ তার উপর কঠোর নজরদারি করত জানিয়ে তিনি বলেন, বাইরের কোনো খাবার তাকে খেতে দেওয়া হতো না। কারাগারের দেয়া জঘন্য খাবার খেতেন, আবার কারা ক্যান্টিন থেকেও খাবার কিনে খেতেন। ব্যক্তিগত আলাপে তিনি অনেক কথাই শেয়ার করতেন জানিয়ে ওই খেদমতকারী নয়াদিগন্তকে বলেন, তিনি বলতেন, কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে ৫৫টি দেশে গিয়ে ইসলাম প্রচার করেছিলেন। কারাগারে বসে বই লেখার আগ্রহ প্রকাশ করলে তাকে বাইরে থেকে আমি ২ রিম সাদা কাগজ ও কলম কিনে দিয়েছিলাম। এরপরই নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে শিরোনামে ৫৫২ পৃষ্ঠার একটি বই লেখার কাজ শেষ করেছিলেন তিনি। ২ বছরের মতো লেগেছিল তার ওই বইটি লিখতে। বর্তমানে তার তথ্য সমৃদ্ধ লেখা বইটি বাজারে আছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দেলোয়ার হোসেন সাঈদীকে অভিযুক্ত করে প্রথমে তাকে ফাঁসির রায় দিয়েছিলেন, পরে তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এ মামলা দায়ের হওয়ার বিষয়ে তিনি কারাগারে থাকা অবস্থায় কী ধরনের মন্তব্য করতেন জানতে চাইলে ওই খেদমতকারী অকপটে বলেন, আমার সাথে হুজুরের ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও যুদ্ধ অপরাধ মামলা এবং ইন্ডিয়ার কানেকশন সহ বিভিন্ন বিষয় নিয়ে একাকী অনেক সময় কথা হতো। তিনি বলতেন, আমার জনপ্রিয়তা দেখে ইন্ডিয়া যেমন ভয় পাইত তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয় পাইত। আমি সাঈদী জানতে পেরেছি আমার বিষয়ে ইন্ডিয়া সরকারের গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনে নির্দেশনা দিয়ে বলা হয়েছে,
ওনারে যদি দুনিয়া থেকে না সরায় অথবা জেলে বন্দি না করে রাখে তাহলে যে কোনো সময় হাসিনা সরকারকেই উৎখাত করে দিতে পারে, কারণ এদেশে ৮০% জনগণ তাকে ভালোবাসে। হুজুর এও বলেছিলেন, আমার যে এত জনসমর্থন এজন্যই ইন্ডিয়ার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। মূলত ইন্ডিয়ার চালে আমাকে মানবতা বিরোধী মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার শরীরে একটু কাদাও লাগেনি, শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। হাসিনার লোকজনরা যাদেরকে দিয়ে সাক্ষী দিয়েছিল তার সবই ছিল ভুয়া বানোয়াট। হাসিনার বানানো গোলামদের টাকা পয়সা দিয়া এসব করানো হয়েছে। একদিন হুজুর আমার কাছে আবদার করেন, আমার কই মাছের ভাজি আর টাকি মাছের ভর্তা খাইতে মন চাইছে। আমি হুজুরকে বলেছিলাম, আমার যতই ঝুঁকি হোক আমি আপনাকে বাসা থেকে এই দুটো জিনিস রান্না করে এনে খাবার ব্যবস্থা করবই। পরে বাসায় গিয়ে আমার স্ত্রীকে বাজারে পাঠিয়ে বাজার থেকে কই মাছ আর টাকি মাছ কিনে আনি। রান্না করে দুটো পলিথিনে ভরে 2 পকেটে নিয়ে রিস্কের ওপর রাতে তাকে খাওয়ানোর ব্যবস্থা করি। তার মনের আশা পূরণ করতে পেরেছিলাম। এতেই আমি আর আমার স্ত্রী শান্তি পেয়েছি। সেবক বলেন, তিনি কষ্ট পেতেন পরিবারের সাথে দেখা সাক্ষাতে বিলম্ব হওয়ায়। মাসে একবার দেখা হলেও সময় পেতেন মাত্র 20 থেকে 25 মিনিট, যার কারণে অনেক কথাই বলতে পারতেন না। বিশেষ করে কষ্ট পেতেন তার বড় ছেলে মাওলানা রাফিক বিন সাইদির কোর্টে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা দিয়ে। তার কথা সবসময় তিনি মনে করতেন এবং তার লেখা বইয়ের মধ্যেও তিনি লিখে গেছেন রাফিক বিন সাইদির কথা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি শুনেছি কারাগার থেকে যেদিন তাকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছিল তার আগে 1 বা 3 নম্বর রুমে গিয়ে জেলার তরিকুল ও জেল সুপার শাহজাহান তার কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছেন। এমন কথা পাশে থাকা বন্দীরা বলেছেন। এটির সত্য মিথ্যা আমি জানি না, তবে কারাগারে হুজুরের সাথে এক এক অফিসার এক এক ধরনের আচরণ করতেন। এখন তারা আসলেই হাসপাতালে নেয়ার আগে সাইদি হুজুরের কাছ থেকে সাদা কাগজে সই নিয়েছিলেন কিনা বা নিয়ে থাকলে সেখানে কি লেখা হয়েছিল তা জেলার ও জেল সুপার ভালো বলতে পারবেন। আর বলতে পারবেন তার পাশের সেলে থাকা 10 ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবর সহ হাসপাতালে থাকা পুরনো বন্দিরাই। 2023 সালের 14 আগস্ট দিবাগত মধ্যরাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। আসলে কি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন, নাকি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে বের করে পরিকল্পিতভাবে ওই সময়ের গণজাগরণ মঞ্চের নেতা ডাক্তার ইমরান এইচ সরকারের অনুসারী দলের ডাক্তার হিসেবে পরিচিতি পাওয়া SM মোস্তফা জামানের দেয়া ভুল ইনজেকশন পুশের পরই তার মৃত্যু হয়েছিল কিনা তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখনও। ওই সময় অবশ্য এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হয়েছিল। সাধারণ মানুষ ও সাইদি ভক্তরা তখনও এবং এখনও বিশ্বাস করতে পারছেন না দেলোয়ার হোসেন সাইদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশের বেশিরভাগ মানুষ এখনও দাবি করছেন তাকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, যেটাকে এক কথায় জেল কিলিং হিসেবে দাবি করছেন তারা। হাসপাতাল ও কারাগার সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই দিনটিকেই তার মৃত্যুর দিন হিসেবে কি বেছে নেওয়া হয়েছিল? কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার তরিকুল ইসলামের সাথে গত সপ্তাহে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, দেলোয়ার হোসেন সাইদিকে ওই দিন যে কারারক্ষী কারাগার থেকে হুইল চেয়ারে করে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছিল সেই কারারক্ষীর সাথে কথা বলার জন্য তিনি অনুরোধ করেন। পরে তিনি তার সেই কারারক্ষী রফিকুল ইসলামের সাথে কথা বলার জন্য মোবাইল ফোনটি তার কাছে দেন। কারারক্ষী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তখন আমি কারাগারে সহকারী সার্জন ডাক্তার খালিদ মাহমুদ স্যারের সাথে ডিউটি করতাম। আমি দেখলাম হুজুর ডাক্তারের প্রশ্নের উত্তরে বলেন, আমি খাদ্য খাইছি, খাওয়ার পর কেমন লাগছে ডাক্তার জানতে চাইলে তখন তিনি বলেন, শুইতে পারলে তার ভালো লাগবে। তখন ডাক্তার স্যার ইসিজি মেশিন নিয়ে আসেন, করানো হয় ইসিজি। আগে থেকে ইসিজি রিপোর্ট ব্যতিক্রম পায়। এরপর সিভিল সার্জনকে জেল সুপার ও জেলার বেলা 2টার দিকে জানান। ডাক্তার তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন হাসপাতালে পাঠিয়ে দিতে বলেন। কারারক্ষী রফিকুল ইসলাম আরও বলেন, সাইদি হুজুর কারাগারে যখন ছিলেন সেই সময় অতটা অসুস্থ ছিলেন না, অনেকটা স্বাভাবিক ছিলেন, তবে তার ভেতরে ভেতরে কিন্তু সমস্যা হচ্ছিল। আমি হুইল চেয়ারে তুলে তাকে গেটের বাইরে নিয়ে যাই। পুলিশ স্কট পাওয়ার পর 2-3 জন মিলে তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেই। তার 5টি রিং পরানো আছে।
যতটুকু জানি তাজউদ্দিন মেডিকেলে নেওয়া হলে হৃদরোগের ডাক্তার কায়সারুল ইসলাম তাকে চিকিৎসা দেন। সেখানকার ডাক্তার তাকে দেখে তাৎক্ষণিক তাজউদ্দিন থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বলেন। হুজুরের যে সেবক ছিলেন তার নাম মাসুদ। ছাত্র হত্যা মামলার আসামি মাসুদ গত 2 মাস আগেই আমাদের কারাগার থেকে জামিনে বের হয়ে গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর দেলোয়ার হোসেন সাঈদীর চিকিৎসক কার্ডিওলজির ডাক্তার SM মোস্তফা জামানের সাথে নয়াদিগন্তের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ডাক্তারের কাছে জানতে চাওয়া হয়, আপনি তো দেলোয়ার হোসেন সাঈদীর চিকিৎসা করেছিলেন। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না না না, আমি চিকিৎসক ছিলাম না, চিকিৎসা করিনি। তার চিকিৎসক ছিলেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মেশকাত চৌধুরী। আপনি চিকিৎসা করেছেন এমন ভিডিও আছে জানালে তখন তিনি বলেন, আমার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন। এরপর তিনি মোবাইল লাইনটি বিচ্ছিন্ন করে দেন। কাশিমপুর কারাগার পার্ট 1-এর সহকারী সার্জন ডাক্তার খাদিল মাহমুদ কারাগারের সেলে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসা করেছিলেন এবং তার পরামর্শেই কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন হাসপাতালে পাঠিয়েছিলেন। সেদিন তিনি কী ধরনের চিকিৎসা করিয়েছিলেন সেই ব্যাপারে তিনি নয়াদিগন্তের কাছে খোলামেলা কথা বলেন। ডাক্তার খালিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি রোগী দেখে যখন ফিরছিলাম তখন তার সেবক মাসুম বিল্লাহ দুপুরের দিকে আমাকে বলেছে, হুজুর বলছে আপনাকে দেখা করতে। তখন সময় বেলা 1:30 কি 2টা বাজে। আমি যাওয়ার পর হুজুর বললেন, ফজরের নামাজ পড়ার সময় বুকে ব্যথা অনুভব করছেন, তবে সেটি তীব্র ছিল না, তাই কাউকে বলেননি। আমি যখন দেখছিলাম তখন ব্যথা আসছে যাচ্ছে। রিং পরা ছিল আগে থেকেই। আমি তার প্রেশার মাপলাম, পালস দেখলাম, পাশাপাশি কিছু ঔষধ দিলাম। সাথে সাথে বিষয়টি আমার সিভিল সার্জন খায়রুজ্জামান স্যার এবং কারা কর্তৃপক্ষকে জানালাম। খায়রুজ্জামান স্যার কালিয়াকৈর উপজেলার হেলথ কমপ্লেক্সের কার্ডিওলজির ডাক্তার কাউসারকে দেখতে পাঠান। আমরা দুজন দেখার পর তাকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে পাঠানোর জন্য বলি। এরপর কি ঘটেছে আমি আর কিছুই জানি না। সব মিলিয়ে আল্লামা সাঈদীর মৃত্যু এক ধোঁয়াশাই বটে। আপনি কি মনে করেন সাঈদীর মৃত্যু কি আসলেই হার্ট অ্যাটাকে হয়েছিল, নাকি তাকে ভারতের ইশারায় হত্যা করা হয়েছিল? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।